2024 সালে দখলদার ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ানোর পর থেকে বেশ দুর্বল হয়ে পড়েছে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। বিশেষ করে গোষ্ঠীটির শীর্ষ নেতা এবং হাজার হাজার যোদ্ধা নিহত হওয়ার পাশাপাশি বেশিরভাগ অস্ত্রাগার ধ্বংস হওয়ার কারণে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির সিরিয়ার মিত্র প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত হবার পর থেকে নিরস্ত্রীকরণের আলোচনা তীব্র হয়েছে। এখন হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা যখন গতি পাচ্ছে, তখন গোষ্ঠীটির এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যদি ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে এবং হামলা বন্ধ করে, তবে তারা অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। হিজবুল্লাহ কর্মকর্তা বলেন, জাতীয় প্রতিরক্ষা কৌশলের প্রেক্ষাপটে অস্ত্রের বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত, তবে এর শর্ত হল ইসরায়েলকে দক্ষিণ লেবাননের 5টি পাহাড় চূড়া থেকে সরে যেতে হবে এবং লেবাননের ওপর তাদের আগ্রাসন বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র সমর্থিত প্রেসিডেন্ট জোসেফ আউন জানুয়ারিতে ক্ষমতায় বসার পর ঘোষণা দিয়েছিলেন, অস্ত্রের পূর্ণ নিয়ন্ত্রণ কেবল রাষ্ট্রের হাতে থাকবে। তার নেতৃত্বে শীঘ্রই হিজবুল্লাহর অস্ত্রভান্ডার নিয়ে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন দেশটির 3 জন রাজনৈতিক সূত্র। হিজবুল্লাহর অস্ত্রভান্ডার দীর্ঘদিন ধরেই লেবাননে বিতর্কের বিষয়। গোষ্ঠীটির সমালোচকরা বলেন, তারা একতরফাভাবে দেশকে যুদ্ধে জড়িয়ে ফেলেছে এবং রাষ্ট্রের বাইরে তাদের অস্ত্রভান্ডার লেবাননের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করছে। 2008 সালে এ নিয়ে স্বল্পকালীন গৃহযুদ্ধ হয়েছিল। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে, লিতানি নদীর দক্ষিণাংশ থেকে সমস্ত অনুমোদনহীন সামরিক স্থাপনা ও অস্ত্র বাজেয়াপ্ত করতে হবে। 2টি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ এখন লিতানির উত্তরের ড্রোন এবং অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র সহ ভারী অস্ত্র লেবানন সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তবে হিজবুল্লাহ এখন বলছে, তারা দক্ষিণ লিটানিতে সশস্ত্রভাবে নেই এবং যুদ্ধবিরতি মেনে চলছে, কিন্তু ইসরায়েল প্রতিদিন চুক্তি লঙ্ঘন করছে। হিজবুল্লাহ নেতা নাইম কাসেম বলেছেন, এখনও কূটনৈতিক সমাধানের সময় আছে, তবে প্রয়োজনে বিকল্প পদক্ষেপ নেওয়ার জন্য গোষ্ঠী প্রস্তুত। প্রেসিডেন্ট আউন বলেন, হিজবুল্লাহর অস্ত্র নিয়ে সংলাপের মাধ্যমেই সমাধানে যেতে হবে। জোর করে নিরস্ত্রীকরণ চেষ্টা করলে আবারও সংঘর্ষ শুরু হতে পারে। ভারতের কেন্দ্রীয় শুল্ক বোর্ড সিবিআইসি বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য ভারতীয় স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পাঠানোর দীর্ঘদিনের ট্রানজিট সুবিধা বাতিল করেছে। দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের এই সুবিধা বাতিল করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জারি করা এক বিজ্ঞপ্তিতে সিবিআইসি জানায়, 2020 সালের 29 জুনে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিয়ে যে সার্কুলার প্রকাশ করা হয়েছিল তা বাতিল করা হয়েছে। এর আগে ভারতের রপ্তানিকারকরা, বিশেষ করে পোশাক খাতের প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই সুবিধার ফলে ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। ভারত 2020 সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল। 8 এপ্রিল জারি করা ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2020 সালের 29 জুনের জারি করা সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে, তবে আগের সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতিমধ্যে ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া যেতে পারে। প্রতিবেদনে ট্রানজিট সুবিধা বাতিলের স্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে ইন্ডিয়ান এক্সপ্রেস মনে করছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরে দেওয়া কিছু মন্তব্য ভারতের উদ্বেগের কারণ হতে পারে। ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার এমন এক সময়ে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেওয়া সুবিধা বাতিল করল, যা কয়েকদিন আগে ভারত, বাংলাদেশ সহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রায় শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
রাশিয়ার প্রতাপশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চালে কাঁপছে গোটা ইউরোপ। কৃষ্ণ সাগরে রাশিয়া যেন নিঃশব্দে এক প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার তৈরি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ মস্কোভা, যা ইউক্রেনের মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে যায়। যদিও এটা রাশিয়া স্বীকার করেনি কখনোই, তবে এবার সবাইকে চমকে দিয়ে মস্কোভার চেয়েও বড় যুদ্ধজাহাজ নিয়ে ইউক্রেনের সাথে যুদ্ধে নামতে যাচ্ছে মাস্টারমাইন্ড পুতিন। স্যাটেলাইটের ছবিতে সেই জাহাজের দানবাকৃতি দেখে ইতিমধ্যে রাতের ঘুম উড়ে গেছে ইউরোপীয় দেশগুলোর। রাশিয়ার এই জাহাজটির নাম ইভান রোগোভ ক্লাস অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ, যা মস্কোভার চেয়েও আধুনিক আর বড়। এটি তৈরি করা হয়েছে রাশিয়া কর্তৃক দখলকৃত ক্রিমিয়ার কার্চ এলাকায়। ইউক্রেনের ডিফেন্স এক্সপ্রেসের তথ্য মতে মস্কোভার দৈর্ঘ্য যেখানে ছিল 186 মিটার, সেখানে নতুন দানবাকৃতির এই যুদ্ধজাহাজের দৈর্ঘ্য 220 মিটার, আর ওজনেও রয়েছে বিশাল ফারাক। মস্কোভার ওজন 11,000 টন হলেও এই দানবাকৃতির জাহাজের ওজন প্রায় 30,000 টন। শুধু এসবই নয়, চমকপ্রদ তথ্য হলো এই যুদ্ধজাহাজটিতে একসাথে বহন করা যাবে 15টি হেলিকপ্টার, 90টি সামরিক যান এবং 900 জন সেনা। এ যেন পুরোদস্তুর এক সেনা ঘাঁটি। জানা গেছে বিশাল এই যুদ্ধজাহাজটির নির্মাণ শুরু হয় 2020 সালে। তবে এতদিন এটির নির্মাণ কাজের গতি ছিল ধীর। বর্তমানে গতি বেড়েছে কাজের। প্রেসিডেন্ট পুতিন এটি নির্মাণ করে যেন ইউরোপীয় দেশগুলোকে একরকমের হুঙ্কারি দিয়ে রাখলেন। যদিও 2027 সালের আগে এটির নির্মাণ কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাশিয়া কেবল প্রতিশোধ নয়, বরং কৃষ্ণ সাগরে তার আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। ইভান রোগোভ ক্লাসের এই জাহাজটি যদি সফলভাবে কাজে লাগানো যায়, তবে এটি রুশ নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক অস্ত্র হয়ে উঠবে। তবে যুদ্ধের বর্তমান গতিধারা এবং ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতা বিবেচনায় এই পরিকল্পনা কতটা সফল হবে তা এখনই বলা যাচ্ছে না। এদিকে টিম হোয়াইট নামের ইউক্রেনীয় এক সাংবাদিক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পরামর্শ দিয়েছেন জাহাজটি যে অঞ্চলে তৈরি হচ্ছে সেখানে হামলা চালাতে। তার মতে জাহাজটি যেহেতু এখনও নির্মাণাধীন, তাই এখনই কার্চ অঞ্চলে হামলা চালালে এটির নির্মাণ পুরোপুরি শেষ করার আগেই ধ্বংস করে দেওয়া সম্ভব হবে। অন্যদিকে এই জাহাজটিকে ইউরোপীয় অনেক প্রভাবশালী নেতারা ইতিমধ্যে ইউরোপের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। মধ্যপ্রাচ্যের সিংহ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক কৌশল, অস্ত্রশস্ত্র ও পরমাণু কর্মসূচি শত্রুদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইরান সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়েছে। ইরানের শাহেদ, কামিকাজে ড্রোন এবং খুররাম ক্ষেপণাস্ত্রের ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় 4000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে। বিশ্বের অনেক শক্তিশালী দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইরানের পরমাণু কর্মসূচিকে একটি বড় হুমকি মনে করছে। তবে ইরান দাবি করছে তার পরমাণু কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যেই। যদিও ইরান তার পরমাণু ক্ষমতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে, তবে এটি তার প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে যদি তাদের বিরুদ্ধে কোনো আক্রমণ হয় তারা পারমাণবিক শক্তি ব্যবহার করতে দ্বিধা করবে না। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা খুবই তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করেছে। এর মধ্যে মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগরে অত্যাধুনিক B-2 বোমারু বিমান সহ অন্যান্য যুদ্ধ বিমান পাঠিয়েছে। এই বিমানগুলো দিয়েগো গার্সিয়া দ্বীপে পার্ক করা হয়েছে। এর মাধ্যমে মার্কিন বাহিনী ইরানকে একটি কঠিন সামরিক বার্তা দিয়েছে। তবে ইরানও পিছিয়ে নেই। মার্কিন ঘাঁটিগুলোর জন্য ইরান ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছে। বিশেষ করে শাহেদ, কামিকাজে ড্রোন ও খুররাম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা সম্ভব। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরান প্রতিপক্ষের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে। বিশ্লেষকরা বলছেন ইরানের সামরিক কৌশলে তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তার এক বড় পরিবর্তন আনতে পারে। উদাহরণস্বরূপ মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া, যেখানে অত্যাধুনিক B-2 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। এটি ভারত মহাসাগরে অবস্থিত। এটি ইরান থেকে প্রায় 3900 কিলোমিটার দূরে। তবে ইরানের ড্রোন ও মিসাইল দ্বারা সহজেই নিশানা হতে পারে। ইরান এতে তার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করেছে, যা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়,
বরং বিশ্বের বৃহৎ শক্তির জন্য বিপদের কারণ হতে পারে। ইরান সামরিক প্রস্তুতি এবং সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ নিয়ে এগোচ্ছে। মার্কিন বাহিনী এখন পর্যন্ত বিশ্বজুড়ে একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চলে কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো ইরানের লক্ষ্য হয়ে উঠতে পারে। এই ঘাঁটিগুলোর মধ্যে কাতারের আল উদেইদ এয়ারবেস, বাহরাইনের সামরিক ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি উল্লেখযোগ্য। ইরান জানিয়েছে তাদের অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি রয়েছে, যা এই ঘাঁটিগুলোকে সহজেই নিশানা করতে পারে। শাহেদ কামিকাজে ড্রোন এবং খুররাম ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই মার্কিন ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া সম্ভব। এছাড়া ইরান তার যুদ্ধজাহাজগুলো ব্যবহার করে এই অঞ্চলের সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোর উপর আক্রমণ চালানোর জন্য প্রস্তুত। এর মাধ্যমে ইরান নিজের আঞ্চলিক প্রতিপক্ষের সাথে একদিকে সামরিক শক্তির প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলে তার অবস্থানকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। ভারত মহাসাগরে তৎপরতা বাড়াচ্ছে চীনা নৌবাহিনী, তাতে উদ্বেগ বাড়ছে ভারতের। এই পরিস্থিতিতে নিজেদের স্বার্থ রক্ষায় নিজেদের সমুদ্র সীমা এবং আন্তর্জাতিক জলসীমায় নিবিড়ভাবে নজরদারি চালিয়ে যেতে হবে বলে মনে করেন ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। পাশাপাশি মঙ্গলবার নৌবাহিনীর কমান্ডারদের অধিবেশনে সম্ভাব্য চীনা হামলার মোকাবিলার জন্য ৭ দফা প্রস্তুতির নির্দেশও দিয়েছেন তিনি। কর্ণাটকের কারওয়ার নৌঘাঁটিতে সোমবার থেকে ভারতীয় নৌবাহিনীর কমান্ডার স্তরের ৩ দিনের সম্মেলন শুরু হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই সম্মেলনে অ্যাডমিরাল ত্রিপাঠীর নিয়মিত যুদ্ধের অনুশীলন, বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, নৌবহরের রক্ষণাবেক্ষণ, নতুন ও উন্নততর প্রযুক্তির ব্যবহার, নৌবহর পরিচালনার জন্য প্রয়োজনীয় সরবরাহ অক্ষুণ্ণ রাখা, নৌসেনাদের উন্নয়ন এবং বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন। যুক্তরাষ্ট্র চীন শুল্ক যুদ্ধের আবহে ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর তৎপরতা নিয়ে ভারতীয় নৌবাহিনীর প্রধানের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। প্রসঙ্গত, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে চাপে রাখার জন্য কয়েক বছর আগেই যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াডে যোগ দিয়েছে ভারত। সম্প্রতি দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আধিপত্য রুখতে জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপিন্সকে নিয়ে গঠিত আমেরিকা নেতৃত্বাধীন জোট কোয়াডের বৈঠকেও আমন্ত্রণ পেয়েছে ভারত। ২০২৩ সালে নৌসেনা কমান্ডারদের সম্মেলনে তৎকালীন প্রধান অ্যাডমিরাল হরি কুমারও ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনা তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, যে কোনো সময়ই ৩ থেকে ৬টি চীনা যুদ্ধজাহাজ ভারত মহাসাগর অঞ্চলে দেখা যাচ্ছে। তাছাড়া নিয়মিত যাতায়াত করছে গবেষণা জাহাজ। ওই গবেষণা জাহাজগুলি আদতে চীনা পিপলস লিবারেশন আর্মির বলেও সন্দেহ নৌসেনার। মঙ্গলবার কারওয়ারের সম্মেলনে অ্যাডমিরাল ত্রিপাঠী ভারতীয় নৌসেনার অপারেশনাল ডেটা ফ্রেমওয়ার্ক, মহাকাশ যুদ্ধে আন্তঃবাহিনী সমন্বয় সংক্রান্ত পরিকল্পনা, নৌ ও বিমান চলাচল সুরক্ষা এবং নৌসেনার কর্মী ও আধিকারিকদের অবসর এবং জীবনযাত্রার উপর স্টপ রেফারেন্স গাইড প্রকাশ করেন।